ওকে ঘাট চেপে ধরে জেলে ভরা উচিত। কালকে যদি মনে করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাত্রিবেলায় খুন করতে বেরোবেন, তা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি অ্যারেস্ট করা যাবে না? কালকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী চুরি করতে বেরোন, তাকে অ্যারেস্ট করা যাবে না? আর কে এই যুক্তি দিয়েছে যে পার্টি অফিস হলে সেখানে রেড করা যাবে না? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানে কালকে থেকে আপনি বলবেন যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাকে ভোট পেয়েছি, তাই বলে কাল থেকে আমি কলকাতা হাইকোর্টে বসে পড়লাম, আমি বিচার করব? পারেন? প্রার্থীর তালিকা এখনো নিষিদ্ধ বিষয়। লোকে দেয়ালে দেয়ালে প্রার্থীর নাম লিখে রাখে কেন? যাতে প্রার্থীর প্রচার হয়। ভালো হতো তো, ইডির মাধ্যম দিয়ে প্রার্থীর প্রচার হয়ে যেত, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটের প্রচার হয়ে যেত। ছিল তৃণমূল কংগ্রেস কি নিষিদ্ধ পার্টি নাকি? যে তার রাজনৈতিক ডকুমেন্ট যদি ডিসক্লোজ হয়ে যায় তাহলে বিরাট ক্ষতি হবে। তৃণমূল তার আবার নির্বাচনী, তার আবার কৌশল। সোজা কথা, ঝড়ে বক পড়ে উস্তাদের কেরামতি বাড়ে। কারণ ইডি সকাল থেকে প্রায় 5 ঘন্টা তদন্ত করে যা না জানলেন, উনি 9 মিনিটের মধ্যে কি করে সেই ফাইল একদম আইডেন্টিফাই করে, 9 থেকে 12 মিনিটের মধ্যে আইডেন্টিফাই করে নিয়ে বেরিয়ে এলেন বলুন তো? চুরির নথি তো রয়েছে, এটুকু তো বোঝা যাচ্ছে। এই যে তর্কের খাতিরে ধরেও নি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখান থেকে চুরি করে নিয়ে গেছেন, ছিনতাই করে নিয়ে গেছেন, ডাকাতি করে নিয়ে গেছেন, তারপরেও এখনো পর্যন্ত এতটা সময় পেরিয়ে গেল কেন? ইডি এখনো পর্যন্ত সেই ফাইলগুলো, সেই কি এভিডেন্সেসগুলো এখনো পর্যন্ত উদ্ধার করলো না, পুনরুদ্ধার করলো না? ওই এভিডেন্স আর আপনার মনে হয় যে ফাইল নিয়ে এসছে, যে কাগজ ওখানে ঢোকানো ছিল সেই কাগজ রাখবে? আপনার এই তথ্য বল, উনি সব ঘনিষ্ঠদের বাঁচান না, এই আমার পাড়াতেই পার্থ হয়ে অ্যারেস্ট হয়েছিল। নিশ্চিতভাবে ওই ফাইলে, ওই ডকুমেন্টে কিছু প্রাণভোমরা রয়েছে যেগুলো পার্থর ওই সারা জীবনের যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন উঠছে কারণ অনেক নথি, তার মধ্যে ওই ফাইলটা কিভাবে তিনি আইডেন্টিফাই করলেন? প্রশ্ন উঠছে যে আসলে এই ফাইলের বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই জানতেন না তো, আর শুধু জানবেন সেটাই স্বাভাবিক। ল্যাপটপও ছিল ওখানে। এত কিসের ঢাক গুড়গুড়? একটা রাজনৈতিক দল, আমি তর্কের খাতিরে ধরে নিই, এটা রাজনৈতিক দলের উনি বলছেন যে প্রার্থীর তালিকা ছিল। আচ্ছা, প্রার্থীর তালিকা এখনো নিষিদ্ধ বিষয়। লোকে দেয়ালে দেয়ালে প্রার্থীর নাম লিখে রাখে কেন? যাতে প্রার্থীর প্রচার হয়। ভালো হতো তো, ইডির মাধ্যম দিয়ে প্রার্থীর প্রচার হয়ে যেত, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটের প্রচার হয়ে যেত। যদি ইডি সেই তথ্য বাইরে বেরও করে দিত। উনি বলছেন আমার প্রার্থী তালিকায় ছিল আপকামিং ইলেকশনে। তো প্রার্থী তালিকা কি কোনো নিষিদ্ধ বিষয়? আর তৃণমূল কংগ্রেস বলছে আমাদের রাজনৈতিক ডকুমেন্ট ছিল। তৃণমূল কংগ্রেস কি নিষিদ্ধ পার্টি নাকি? যে তার রাজনৈতিক ডকুমেন্ট যদি ডিসক্লোজ হয়ে যায় তাহলে বিরাট ক্ষতি হবে। দেখুন, যেখানে প্রসিড অফ ক্রাইমের সংশ্লিষ্ট ডকুমেন্ট রয়েছে সেইগুলো উদ্ধার করতে গেছে, সেগুলো নিয়ে সার্চ করে সিজার করবে, সিজার লিস্ট যে মালিক তাকে দেবে, এটা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। যদি মনে হয় যে ওই ডকুমেন্টগুলো যে সার্চ চলছে তার সঙ্গে সাজুজ্য নয়, আদালতে যাবেন। আপনাকে কে অধিকার দিয়েছে যে আপনি সেখান থেকে নিয়ে গিয়ে স্নাচ করে নিয়ে আসবেন? এই দেশে, ভারতবর্ষে প্রতিটি নাগরিকের যেমন নির্দিষ্ট অধিকার রয়েছে, সেরকম প্রতিটি সাংবিধানিক পদাধিকারীরও নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। তারা চাইলেই যা ইচ্ছা তাই করতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আপনি ফাইল, ইডি রেড করছে, ফাইল নিয়ে দৌড়ে পালিয়ে আসতে পারেন না। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানে কালকে থেকে আপনি বলবেন যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাকে ভোট পেয়েছি, তাই বলে কাল থেকে আমি কলকাতা হাইকোর্টে বসে পড়লাম, আমি বিচার করব? পারেন? যা ইচ্ছা তাই করতে পারেন না, ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। আর বা কলকাতা হাইকোর্টের বিচারপতি মনে করতে পারেন না যে আমি ঠিক আছে, আমি বিচারপতি, তাই আমি গিয়ে নবান্নে বসে আমি মন্ত্রিত্ব চালাবো না। আপনার এই তথ্য বল, উনি সব ঘনিষ্ঠদের বাঁচান না, এই আমার পাড়াতেই পার্থ হয়ে অ্যারেস্ট হয়েছিল, আমার কয়েকটা বাড়ি পরে। তখন তো আসেনি, তখন তো তাকে বাঁচাতে আসেনি। নিশ্চিতভাবে ওই ফাইলে, ওই ডকুমেন্টে কিছু প্রাণভোমরা রয়েছে যেগুলো পার্থর ওই সারা জীবনের যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বেশি গুরুত্বপূর্ণ। চুরির নথি রয়েছে। দেখুন, সেখানে তো ইডি ওখানে গিয়ে তো মানে খেলা করার জন্য যাননি। ইডি প্রসিড অফ ক্রাইমের সংশ্লিষ্ট ডকুমেন্ট উদ্ধার করতে, আর তারা প্রেস রিলিজ দিয়ে বলেছে কি এভিডেন্সেস নিয়ে পালিয়ে গেছে। তা কি এভিডেন্সেস গুলো নিয়ে পালিয়ে গেলে এখনো পর্যন্ত, আমার সব থেকে বড় প্রশ্ন, এখনো পর্যন্ত সেই এভিডেন্সগুলো পুনরুদ্ধার করার জন্য ইডি পদক্ষেপ করছে না কেন?
কারণ যে কোনো ইনভেস্টিগেশনের টাইম অত্যন্ত ক্রুশিয়াল বিষয়। টাইম চলে গেলে ওই এভিডেন্স, আর আপনার মনে হয় যে ফাইল নিয়ে এসছে, যে কাগজ ওখানে ঢোকানো ছিল সেই ও ধ্বংস করে দেবে, অন্য ফাইল চেঞ্জ করে দেবে, ওই ওই কাগজের জায়গায় অন্য কাগজ ঢুকিয়ে দেবে। তৃণমূল, তার আবার নির্বাচনী, তার আবার কৌশল। সোজা কথা, ঝড়ে বক পড়ে উস্তাদের কেরাম। 2011 সালের পরে মানুষ অনেকদিন ধরে সিপিএম ক্ষমতায়, বামফ্রন্ট ক্ষমতায়, অ্যান্টি এস্টাবলিশমেন্ট যে ভোট আপনি বলতে পারেন, সেই ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা সরকার বিরোধী হাওয়া তুলতে সক্ষম হয়েছিল, যে মিথ্যা প্রচার দিয়ে জমি কেড়ে নিচ্ছে, মুসলমানদের জমি কেড়ে নিচ্ছে, এসব মিথ্যা কথা বলেছেন। আর আজকে মুসলমানদের জমি কেড়ে নিয়ে উনি বেসিক্যালি যা যা করেছেন, আর এখন তো মুসলমানদের ওবিসি কেড়ে নিয়েছেন, ওয়াকফ কেড়ে নিয়েছেন, সব কেড়ে নিয়েছেন। সব কেড়ে নিয়ে উনি এখন নিজের চুরির রাজত্ব কায়েম করেছেন। দেখুন, যদি মুখ্যমন্ত্রী যদি গ্রেপ্তার না হয়, যেটা হবে, সমাজে একটা অ্যানার্কি তৈরি হবে। এই ক্ষেত্রে আমি মনে করি জুডিশিয়ারির উপযুক্ত ভূমিকা পালন করা উচিত, বিচারালয়ের উপযুক্ত ভূমিকা পালন করা উচিত। ওকে ঘাট চেপে ধরে জেলে, আমি একদম কনসাসলি এই শব্দবন্ধ ব্যবহার করছি। তার কারণ, না হলে আগামী দিনে যারা অপরাধী তারা আরো অপরাধ করতে উৎসাহিত হবে। তারা চুরি করবে, তারপরে সিনাজুরি করবে, বলবে হ্যাঁ চুরি করেছে, বেশ করেছে। তো চুরি করে এসে চুরির মাল রেখে দেবে, দেবে ঝান্ডা টাঙিয়ে দেবে, বলবে এটা আমার পার্টি অফিস, নাম দেবে জুক, হুক, পুক, যাই হোক একটা কিছু নাম দিয়ে দেবে, বলবে এটা আমার পার্টি অফিস, চলো ব্যাংক থেকে ডাকাতি করো, সেই ডাকাতির টাকা রেখে দাও, সামনে একটা ঝান্ডা টাঙিয়ে দাও। কে বলেছে? মমতা ব্যানার্জি বলেছে। দেখুন, ফাইলে কি আছে সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন, তার কারণ তিনি ফাইল নিয়ে এসে এখনো রেখে দিয়েছেন। এখনো পর্যন্ত ইডি সেই ফাইলগুলোকে উদ্ধার করে সেটা সিজার করে, সিজার লিস্ট এখনো পর্যন্ত সেই ফাইলের মালিককে দিতে পারেননি। ফাইলে নিশ্চিতভাবেই মানে ঘুগনি বিক্রির কিভাবে করবেন, ঘুগনি কিভাবে তৈরি করবেন, তার নিশ্চয়ই রেসিপি লেখা নেই নিশ্চিতভাবেই। ফাইলে এমন কিছু রয়েছে যাতে তার প্রাণ ভোমরা রয়েছে, ফলে সেখানে ফাইল নিতে পৌঁছে গেছিলেন একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী, নিশ্চিতভাবে বুঝেছিলেন ওই ফাইল তার প্রাণ ভোমরা, ফলে সে প্রাণ ভোমরা তো নিশ্চিতভাবে থাকতে পারে। এখন মুখ্যমন্ত্রী অনেক রাজনৈতিক কথাবার্তা বলছেন। দেখুন, প্রথম কথা, ইডি কেন তাদের মানে এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও, নিরাপত্তা কর্মী থেকে শুরু করে আধিকারিকরা থাকা সত্ত্বেও কিভাবে এন্ট্রির জন্য পারমিট করলেন? তাকে ওই স্থলে যেখানে সার্চ চলছিল সেখানে এন্ট্রি দেওয়া অনুচিত ছিল, সেখানে একেবারেই উচিত হয়নি ইডির পক্ষ থেকে তাকে এন্ট্রির পারমিট দেওয়া। তারপরে সেখানে তিনি এন্ট্রি করেছেন সেই সার্চ প্রিমাইসেসে, তারপরে সেখান থেকে কি এভিডেন্সেস নিয়ে চলে এলেন বিনা বাধায়। এতদিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত সেই কি এভিডেন্সেসগুলো আবার নতুন করে উদ্ধার করতে পারলেন না। তাহলে এত কেন্দ্রের যে নিরাপত্তা কর্মী, এত পুলিশ, এত কিছু বেকার। আপনি এই যে তর্কের খাতিরে ধরেও নিই যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখান থেকে চুরি করে নিয়ে গেছেন, ছিনতাই করে নিয়ে গেছেন, ডাকাতি করে নিয়ে গেছেন, তারপরেও এখনো পর্যন্ত এতটা সময় পেরিয়ে গেল, কেন ইডি এখনো পর্যন্ত সেই ফাইলগুলো, সেই কি এভিডেন্সেসগুলো এখনো পর্যন্ত উদ্ধার করলো না, পুনরুদ্ধার করলো না? ইডির উচিত ছিল সেই ফাইলগুলো পুনরুদ্ধার করা। দেখুন, ইডির উচিত ছিল সেদিনই ওনাকে ওই স্থলে গ্রেপ্তার করা। ওখানে যে সমস্ত আধিকারিকরা, আইপিএস সহ অন্যান্য যে সমস্ত পুলিশ আধিকারিক ছিলেন, তাদের উচিত ছিল মুখ্যমন্ত্রীকে এই দুষ্কর্ম থেকে বিরত রাখা। রাজ্যের পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছেন, তার অর্থ এই নয় রাজ্যের পুলিশ বা যে সমস্ত পুলিশ কর্মী বা যে সমস্ত পুলিশ আধিকারিক সেখানে ছিলেন তাদের কাজ কখনোই এটা হতে পারে না যে মুখ্যমন্ত্রী দুষ্কর্ম করলে সেই দুষ্কর্ম করার ক্ষেত্রেও তাকে নিরাপত্তা প্রদান করবেন এবং দুষ্কর্ম করা থেকে তাকে বিরত রাখবেন না। দেখুন, এটা সকলের বুঝে নেওয়া উচিত যে যদি কেউ দুষ্কর্ম করে তাকে অ্যারেস্ট করতে হবে, যদি সেটা অবশ্যই অন দ্য স্পট হয়। ইভেন রাজ্যের প্রতিটি মানুষের জেনে রাখা উচিত, রাজ্যের সাধারণ মানুষেরও, প্রতিটি সাধারণ মানুষেরই
যদি কোনো দুষ্কর্ম কেউ করে তাকে অ্যারেস্ট করার ক্ষমতা রয়েছে, এবং অ্যারেস্ট করার পর পুলিশের হাতে হস্তান্তর। নিশ্চিতভাবে তাকে মারবেও না, নিশ্চিতভাবে কোনো প্রসিডিংসও তিনি চালাতে পারেন না। কিন্তু সাধারণ মানুষেরও এই অধিকার রয়েছে যে কোনো মানুষকে যদি দুষ্কর্ম হয় সেখানে অ্যারেস্ট করার। সেখানে এতজন আধিকারিক ছিল, এতজন পুলিশ আধিকারিক ছিল, এতজন আইপিএস অফিসার ছিল, ইডির আধিকারিক ছিল, এতজন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী ছিল, কেউ তাকে অ্যারেস্ট করলো না। তাকে ও ইমিডিয়েট ওই অন দ্য স্পট অ্যারেস্ট করে নিয়ে তাকে হস্তান্তর করতে হতো। আর এটা বুঝে নেওয়া, জেনে নেওয়া উচিত, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, কারোর কোনো লিগাল ইমিউনিটি নেই। শুধুমাত্র রাজ্যপাল এবং রাষ্ট্রপতির লিগাল ইমিউনিটি রয়েছে, কিন্তু সেই লিগাল ইমিউনিটি নিশ্চিতভাবেই দুষ্কর্ম করার জন্য ব্যবহার করতে পারেন না, তার অফিস পরিচালনার জন্য সেই লিগাল ইমিউনিটি ব্যবহার করতে পারেন। কালকে যদি মনে করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাত্রিবেলায় খুন করতে বেরোবেন, তার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি অ্যারেস্ট করা যাবে না? কালকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী চুরি করতে বেরোন, তাকে অ্যারেস্ট করা যাবে না? আর কে এই যুক্তি দিয়েছে যে পার্টি অফিস হলে সেখানে রেড করা যাবে না? মুখ্যমন্ত্রী নিজেই এই যুক্তিটা দিয়েছে। আচ্ছা, পার্টি অফিসে যদি বোম রাখা থাকে পুলিশ ঢুকবে না? যদি কাল থেকে সমস্ত বিরোধী দলের পার্টি অফিসগুলো সব অস্ত্রাগারে রূপান্তর করে, আপনি পুলিশ পাঠাবেন না? আপনি অ্যানার্কি চাইছেন? কাল থেকে তো সমস্ত দুষ্কৃতীরা ব্যাংক ডাকাতি করবে, দিয়ে ডাকাতি করে সেই ডাকাতির অর্থ যেখানে মজুত রাখবে, সামনে একটা ঝান্ডা টাঙিয়ে দেবে, দিয়ে বলবে এটা পার্টি অফিস। কোন আইনে বাধা রয়েছে যে ওরা যদি পার্টি অফিসের দরকার খাতিরে ধরেনি যে সেখানে রেড করা যাবে না? কয়লার ফাইল রাখবেন আর সেখানে রেড করা যাবে না? কয়লা চুরির ফাইল রাখবেন আর সেখানে রেড করা যাবে না? প্রসিড অফ ক্রাইমের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত নথি থাকবে, সেখানে রেড করা যাবে না? অবশ্যই রেড করতে হবে। এবং শুধু তাই না, সেদিন উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা, তার কারণ তিনি যা কাজ করেছেন সেটা একেবারে দুষ্কর্ম। সাধারণভাবে এর কোনো নির্দিষ্ট আইন নেই যে না আইনমন্ত্রী হলে বা কোনো মন্ত্রী হলে তিনি কোর্টের, কারণ এটা ওপেন কোর্ট কনসেপ্ট, সেখানে যেতে পারেন না। কিন্তু এখানে আইনগত প্রশ্ন হচ্ছে নৈতিকতা। আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাইবো, আমার এটা শোনা কথা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি কখনোই অত্যন্ত কনসাসলি এই ডিসিশন নিয়েছিলেন যে সাধারণভাবে কোনো কিছু কারণ হচ্ছে প্রশাসনিক কোনো কার্য কারণের জন্য অনেক সময় আইনমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী হন, বিভিন্ন ক্ষেত্রে বিচারপতিদের সঙ্গে কথোপকথন, বিচারপতিদের সঙ্গে, কারণ প্রশাসনিক বিভিন্ন কাজ থাকে, ডেভেলপমেন্টের প্রশ্ন থাকে, বিভিন্ন কাজে সাধারণভাবে তিনি অ্যাভয়েড করতেন। আইদার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মাধ্যম দিয়ে সেই সমস্ত কাজকর্ম হতো, বা নির্দিষ্টভাবে যেখানে আইনমন্ত্রীর প্রয়োজন সেখানে। কিন্তু কখনোই আপনি দেখবেন না বামফ্রন্টের আমলে আইনমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা গিয়ে বিচারালয়ের অভ্যন্তরে গিয়ে বসে আছে, অন্যরা মামলা চলছে, মামলা শুনতে গেছে, বা মামলায় আপনি যেভাবেই দেখুন না কেন কোনো হয়তো প্রতিবন্ধকতা নেই, নির্দিষ্ট প্রতিবন্ধক আইন নেই, কিন্তু এটা নৈতিকতার প্রশ্ন। আমাদের দেশে এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেশনের মধ্যে একটা যে নির্দিষ্ট গণ্ডি টানা হয়েছে, এইগুলো তার পরিপন্থী, এই পদক্ষেপগুলো। প্রশ্নটা নৈতিকতার, যে এই নৈতিক অবস্থান প্রশাসনের পক্ষ থেকে থাকবে কিনা। দুর্ভাগ্য হলো যার মাথা ফাইল চুরি করে, যে এক্সিকিউটিভের মাথা, সে ফাইল চুরি করছে, তাহলে স্বাভাবিকভাবে তার সঙ্গীকে ফাইল চুরির এটা, তিনি তো ক্যাবিনেটের অংশ, মুখ্যমন্ত্রী তো তার ক্যাবিনেট পছন্দ করে নেয়, ফলে সেই মামলা চলছে, তার ক্যাবিনেটের আরেকজন মন্ত্রী গিয়ে সেখানে বসে আছেন, নৈতিকভাবে সঠিক অবস্থান নয় বলেই মনে করি।